দর্শক স্বাগত জানাচ্ছি এখন প্রকাশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। স্মার্ট বাংলাদেশ গড়তে 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে অর্থমন্ত্রী। বাজেটের পর বিভিন্ন মহল থেকে পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়া আসছে। গবেষণা সংস্থা সিপিডি প্রস্তাবিত এই বাজেটকে চ্যালেঞ্জিং সময়ে একটি সাধারণ বাজেট হিসেবে আখ্যায়িত করেছে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক ব্যয় নীতি নেওয়া হয়েছে। এছাড়া ব্যাংক থেকে ঋণ নেয়ার কারণে কোনো ধরনের সংকটও হবে না বলেও জানিয়েছেন তিনি। আর এনবিআর চেয়ারম্যান জানান, ব্যক্তি ও ব্যবসায়ীদের অনুরোধে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, বাজেটে কোথাও নিত্যপণ্যের দাম বাড়া নিয়ে কিছু বলা নেই। দর্শক, বাজেট পরবর্তী বিভিন্ন সংস্থা ও অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া নিয়ে আমরা সারা দিন সংবাদ প্রচার করেছি এখন টেলিভিশনে। আগামী 1 ঘন্টা এ নিয়ে আরও বিস্তর আলোচনা করব, যেখানে অর্থনীতিবিদ, ব্যবসায়ী, নেতা ও আমাদের সহকর্মীরা অংশ নেবেন। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো মোহাম্মদ তৌফিক ইসলাম খান ও আমার সহকর্মী বেলায়েত হোসেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন প্রকাশ অনুষ্ঠানে। শুরুতে একটু যেতে চাই সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিক ইসলাম খানের কাছে। গতকাল বাজেট ঘোষণা হয়েছে, আজকে দ্বিতীয় দিন। এই একদিনের ভিতরে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়াও এসেছে। বাজেটে মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মূল্যস্ফীতির জন্য নিয়ন্ত্রণে ব্যয় নীতি মানে সংকোচনমূলক ব্যয় নীতি নেওয়া হয়েছে। এছাড়া ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে কোনো ধরনের সংকট তৈরি হবে না বলে অর্থমন্ত্রী কিন্তু জানিয়েছেন। এই যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে কোনো ধরনের সংকট তৈরি হবে না, আমরা তো দেখেছি ইতোপূর্বেও যে এই ধরনের কথা বলেছে, কিন্তু তার হলো সংকট আমরা সবসময় দেখে আসছি ব্যাংকে। এই জায়গাটা আসলে এই যে বাজেটে এই কথা বলা হলো, এই জায়গায় আপনার কাছে কি মনে হয়, আসলে কি সংকট তৈরি হবে নাকি হবে না? না, দেখুন, আমার মনে হয় যে ওনার যে বাজেট বক্তৃতা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী গতকাল, সেখানে উনি মূল্যস্ফীতির কথা খুব বড় করে বলেছেন। এটা আমাদের যদি সবার মনে থাকে যে এই সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহারেও একটা খুব বড় বিষয় ছিল এবং সেখানে খুব প্রথমে যে সবগুলো প্রাধিকারের মধ্যে বলা হয়েছে, ফলে এটা স্বাভাবিকভাবে এসছে। সাধারণ মানুষের কাছে আসলে এটা তো একটা বড় ব্যাপার। আর এটা তো এমন না যে এই অর্থ বছরে আমরা পেয়েছি, এটা গত 2 অর্থ বছর ধরে আমরা দেখছি এই ধরনের পরিস্থিতি। সেই অর্থে প্রাধিকার বলা এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে নীতি পদক্ষেপগুলো যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে আবার অত আশাবাদী হওয়ার জায়গা দেখছি না। লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে উনি বলেছেন যে এখন যেটা প্রায় 10% কাছাকাছি মূল্যস্ফীতি আছে, সেটাকে হয়তো আগামী অর্থ বছরে ওনারা বলছেন যে এটা 6%, 6.5%-এর মধ্যে নিয়ে আসবেন। তো সেই মানে রাস্তাটা খুব পরিষ্কার না। এই কারণ হলো যে সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ মুদ্রানীতি হয়তো এসেছে, কিন্তু এইবারের বাজেটকে যদি আপনি সংকোচনমূলক বলেন, আমি এটার সাথে একমত নই। কেন নই এটা বলছি, কারণ হলো যেই সংশোধিত বাজেটের তুলনায় হয়তো বাজেটের আকার তুলনামূলক কম বেড়েছে। একটা হলো সেটাও সম্প্রসারণমূলক হয়, কিন্তু আসলে তো এই সংশোধিত যে বাজেটটা এই অর্থ বছরের জন্য দেয়া হয়েছে, এটা তো বাস্তবায়ন হবে না। এটা আমরা সবাই জানি। এটা আমাদের যেই মানে সরকারি ব্যয়ের তো একটা পরিসংখ্যানের ভিতরে যেইটুকু দেখেছি আমরা প্রোগ্রেস, এটার ধারে কাছেও থাকবে না। তো ফলে যেটা হবে যে আপনি যদি আমরা রাজস্ব আদায়ের কথাও চিন্তা করি, আমার ধারণা যে এটা প্রায় 27% মতো প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা হয়ে যাবে, যেটা এখন 13 আছে। ব্যয়ের দিকেও এটা প্রায় 25% কাছাকাছি হয়তো হবে। তো সেই দিক থেকে আপনি বিবেচনা করলে কিন্তু বাজেটের আকার বড়। এবং আপনি আবার অর্থমন্ত্রীর যেই বক্তৃতা আছেন, ওখানে দেখবেন যে উনি বলেছেন যে প্রথম 6 মাসে
উনি বলেছেন যে উনি দেখবেন যে পরিস্থিতি কোন দিকে যায় এবং সেই অনুযায়ী উনি ব্যয়ের যেই ধারা এটাকে নির্ধারণ করবেন, প্রথম দিকে স্লো থাকবেন, পরে হয়তো করবেন। এই নীতিটা কিন্তু গত অর্থ বছরেও ছিল। এটা শুধু মূল্যস্ফীতির কারণেই না, সরকারের আর্থিক সক্ষমতার জায়গাতে একটা বড় টানাপোড়েন চলছে। সেই অর্থে আমরা যেটাকে ফিসকাল স্পেস বলি, এখন সেই ফিসকাল স্পেস বাড়ানোর জন্যই একটা বড় আকারে আবার ট্যাক্সের আপনি দেখবেন যে বিভিন্ন মেজার নিয়েছে। এইটা মূল্যস্ফীতিকে আবার কতখানি উস্কে দিবে সেইটা একটা বড় বিষয়। কারণ ট্যাক্স আদায়ের ক্ষেত্রে বা ফিসকাল স্পেস বাড়ানোর ক্ষেত্রে আপনি দু ধরনের পদক্ষেপ নিতে পারতেন। একটা হলো যে করের হার বাড়িয়ে টাড়িয়ে নিয়েছেন, যেটা এই বাজেটে আছে। আর একটা হলো আমরা সবাই জানি যে একটা বিপুল পরিমাণ তো রাজস্ব ফাঁকি আছে, সেই ফাঁকি রোধ করার ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ আসবে সেটা নাই। উনি একটা লম্বা সময় নিয়েছেন যেখানে বর্তমানে যেই উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোর কথাই উনি আবার পুনর্ব্যক্ত করেছেন। এখন সেই উদ্যোগ তো এই অর্থ বছরও ছিল, তার আগের অর্থ বছরও ছিল, ইনফ্যাক্ট এই উদ্যোগগুলো গত 10 বছর ধরে আছে। তো বাস্তবায়নের দিকে তো একটা বড় বিষয়। সেই দিক থেকে মূল্যস্ফীতি কমানোর জন্য ব্যাংকের তারল্যের যে জায়গাটা, সেইটার একটা বড় জায়গা হলো যে ব্যাংক ঋণ ছাড়া সরকারের ঋণ নেওয়ার জায়গা তেমন একটা নেই। তবে যেহেতু সুদের হার কিছুটা, পুরোপুরি না কিন্তু কিছুটা বাজার ভিত্তিক হয়েছে, এখানে হয়তো যেই তারল্য যাওয়ার জায়গাটা এটা হয়তো কিছুটা বাড়বে, কিন্তু কতখানি এটা একা সামাল দিতে পারবে সরকারের ব্যয়কে, এটা আবার নির্ভর করবে ব্যয়ের উপরে। এই যে আপনি বলছিলেন, এর ভিতরে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার হাসানাত আলী এবং এফবিসিসিআইয়ের পরিচালক নিয়াজ আলী চিশতি। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি এখন প্রকাশ অনুষ্ঠানে। আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কাছে বিভিন্ন বিষয় জানতে চাবো। তার আগে আবারও আমাদের স্টুডিওতে ফিরছি, সহকর্মী বেলায়েত হোসেন আছেন আমাদের সাথে। আজকে আপনি অর্থমন্ত্রীর যে প্রেস ব্রিফিং ছিল, সাংবাদিক সম্মেলন ছিল, সেখানে আপনি উপস্থিত ছিলেন। সে জায়গায় আপনি উপস্থিত থেকে কি দেখতে পেলেন যে আসলে কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? পুরো সংবাদ সম্মেলনের আবহাওয়াটা কেমন ছিল? আপনি কি এই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন? ধন্যবাদ মুন্নাফ। আসলে এটাই একটি বরাবরই একটি রেওয়াজ যে অর্থমন্ত্রী যখন সংসদে বাজেট বক্তৃতা পেশ করেন, বাজেট বক্তৃতার পরের দিনই কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয় যে তিনি তার যে বাজেট বক্তৃতায় যেসব প্রস্তাবনা রেখেছেন সেই প্রস্তাবনা নিয়ে সাংবাদিকরা নানা ধরনের প্রশ্ন করে, তিনি সেটার ব্যাখ্যা দেন। বিগত কয়েকবারের আমরা সংবাদ সম্মেলনগুলোতে কিছু টেকনিক্যাল, আমি এগুলো খুব ছোট ছোট কথা তারপর আমি উল্লেখ করতে চাই, এগুলো আসলে মজার কিছু সিনারিও যে আমরা দেখেছি যে এর আগের অর্থমন্ত্রীর সময় আমরা দেখেছি যে যখন সংবাদ সম্মেলন হয় একটা পর্যায়ে এসে কোনো একটা কারণে যে মাইকের সাউন্ডের সমস্যা দেখা দেয় এবং সেই সংবাদ সম্মেলনটি আর শেষ পর্যন্ত এগোয় না। তো এইবারের সংবাদ সম্মেলনে আমরা সেই ধরনের কোনো ধরনের সমস্যা দেখিনি, একদম শেষ পর্যন্ত অডিও সাউন্ড সিস্টেম ভালোই ছিল। কিন্তু এবার একটা জিনিস আমরা শুরুতেই দেখেছি যে আসলে যখন সংবাদ সম্মেলন শুরু হয় আগে কিন্তু লিখিত বক্তব্য পেশ করেছেন অর্থমন্ত্রী। তিনি তার বক্তব্যে তিনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, বিশেষ করে তিনি মূল্যস্ফীতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে সরকারের নানা ধরনের প্রচেষ্টার কারণেই কিন্তু, আন্তরিক প্রচেষ্টার কারণেই কিন্তু মূল্যস্ফীতি 9% মধ্যে রাখা সম্ভব হয়েছে। অর্থাৎ আমরা এখানে কিন্তু এক ধরনের তৃপ্তির ঢেকুর দেখেছি যে মূল্যস্ফীতি 9%, যদিও চলমান অর্থ বছরের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল 5.5%। তো এটিকেও তারা সরকার বলতে চাচ্ছে এটাও তাদের এক ধরনের অর্জন, এবং তিনি আবারও আশার বাণী শুনিয়েছেন গতকাল সংসদেও, যেটি বলেছেন যে আসলে যে মূল্যস্ফীতি কমিয়ে আনবে এবং এইটা তিনি বলেছেন। তো এর বাইরে যখন ওনার বক্তব্য, লিখিত বক্তব্য শেষ হলো, তখন যখন সাংবাদিকরা প্রশ্ন করতে যাবেন, শুরুতেই একজন সাংবাদিক নেতা তিনি প্রশ্ন করেছেন। প্রশ্ন না ঠিক তিনি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলেছেন যে আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা প্রবেশের ক্ষেত্রে নানা ধরনের কিন্তু বিধিনিষেধ আরোপিত আছে, আপনি নিজেও জানেন। তো সেই জায়গায় উনি প্রতিবাদ জানিয়েছেন যে আজকের সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বয়কট করা হবে। উনি যখন এইটা একজন সাংবাদিক যখন বললেন, পুরো হলরুম জুড়ে প্রত্যেক সাংবাদিক এটাকে সমর্থন জানিয়ে তারা হাত তুলে হ্যাঁ সূচক কথা বলেছেন, এবং এর পুরো সংবাদ সম্মেলন জুড়ে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সাংবাদিকরা কোনো প্রশ্নও করেননি এবং তিনি কোনো কথার উত্তরও দেননি, যদিও তার কাছে অনেক ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ছিল। এরপরে যে বিষয়টি এসেছে যে আসলে আমরা বারবারই দেখি আমাদের প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সময় দেখেছি, নানা সময় অর্থমন্ত্রীদেরকে দেখেছি যে প্রশ্নের সময় তারা আসলে অনেক সময় দেখেছি আমরা মেজাজ হারিয়ে ফেলেন। তো আজকে আমরা দেখেছি যে উনি শুরুর দিক থেকে ভালোই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন, কিন্তু শেষের দিকে প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে তিনি কিছুটা
আমি বলবো যে তিনি সাংবাদিকদেরকে পড়াশোনার কথা বলেছেন, তার অনেকগুলো প্রশ্ন হয়তো ওনার পছন্দ হয়নি, অথবা প্রশ্নের সঙ্গে কিছু অসঙ্গতি তার কাছে মনে হয়েছে, সেই জায়গাগুলো থেকে তিনি বলেছেন যে প্রশ্নগুলো তার পছন্দ হচ্ছে না, প্রশ্নগুলো ম্যাচিউর হচ্ছে না, এই কথাগুলো তিনি বলেছেন। এর বাইরে আজকে যে বিষয়টি আসলে আজকের সংবাদ সম্মেলনের উল্লেখযোগ্য, আমি বলবো যে আজকের সংবাদ সম্মেলনে যে আলোচনাগুলো আসছে, প্রথমত ব্যাংকের তারল্য সংকট নিয়ে বলেছেন আপনারা, এই প্রশ্নটিও এসেছে। আরেকটি উল্লেখযোগ্য প্রশ্ন এসেছে যে কালো টাকা সাদা করার যে প্রসঙ্গটি, এটি একজন অনেকজন সাংবাদিক প্রশ্ন করেছেন। প্রথমত প্রশ্নটি আমিই করেছিলাম যে একদিকে আমাদের যে এই বিষয়ে ঠিক আপনার কাছে জানবো, এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু যেতে চাই, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন এফবিসিসিআই এর পরিচালক নিয়াজ ভাই। ওনার কাছে একটু জানতে চাই যে আমরা শুরুতেই আলোচনা করছিলাম মূল্যস্ফীতি নিয়ে, বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বাজেটে এবং মূল্যস্ফীতির ব্যাপারে বিষয়টাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে এবার বাজেটে, এবং ব্যাংক থেকে ঋণ নেয়ার কারণে কোনো ধরনের সংকট তৈরি হবে না। আপনারা তো ব্যবসা করেন, বিনিয়োগের ক্ষেত্রে এটি কতটুকু সহায়ক হবে, বিশেষ করে ঘাটতি মেটানোর জন্য যে ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা রেখেছেন, সেই জায়গাটিতে আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, বা আপনারা ব্যবসা করেন সেই জায়গায় আপনাদের অবস্থানটা কি হবে? নিশ্চয়ই শুনতে পাচ্ছেন নিয়াজ আলী চিশতি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? কোশ্চেন শুনছি কিন্তু আপনাকে ডিসকানেক্ট করেছে। আচ্ছা, ধন্যবাদ। প্রথমত ইনফ্লেশনের কথাটা যেটা এসছে সেটা হচ্ছিল কি, আপনার গত টার্মও কিন্তু 6.5% ইনফ্লেশনের মানে মুদ্রাস্ফীতি ধরা হয়েছিল যে 6.5%, কিন্তু এবারও কিন্তু তাই ধরা হয়েছিল। কিন্তু আলটিমেটলি কী হয়েছে, আলটিমেটলি কিন্তু এবার মুদ্রাস্ফীতির পরিমাণ 9.85%-এ দাঁড়িয়েছে, এবং যার ফলশ্রুতিতে আমরা প্রান্তিক লেভেলে সব কিছুর দাম বেড়ে গেছে, এবং মানুষ কিন্তু তাদের যে একটা প্রেডিকশন করে মার্কেটে যাবে সেই অবস্থাতে কিন্তু নাই। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। পাশাপাশি আপনার ব্যাংক সেক্টর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যে হারে আপনার সুদের হার, ডলারের রেট সব বেড়ে গেছে, যার এর জন্য কিন্তু প্রত্যেকটা দ্রব্যের দাম বেড়ে গেছে, এবং আলটিমেটলি যারা ভোক্তা তাদের উপরেই কিন্তু এগুলো বর্তিয়েছে। তো আমাদের আশা হচ্ছিল গিয়ে আমরা সাধারণ ব্যবসায়ী হিসাবে চাচ্ছি যে অন্তত স্থিতিশীল একটা অবস্থা যেন বিরাজ করে, সেটা আমরা চাচ্ছি খুব একান্তভাবে। এবং এটিবি যেটা অ্যাডভান্স এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সেটা কিন্তু আমাদের এফবিসিসিআই থেকে আমাদের মাননীয় সভাপতি মহোদয় বারবার বলে এসছে, এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এটা যেন প্রত্যাহার করা হয়। কারণ দিন শেষে কিন্তু আমরা যারা ইনকাম করি সেটা কিন্তু ইনকামের উপরে একটা ট্যাক্সকে নির্ধারণ করা হয়, এবং সেটা কিন্তু আমরা পে করে যাচ্ছি। এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ কর। আপনার প্রত্যক্ষ কর যেটা, সেটাকে লাঘব করে পরোক্ষ যে করটা, মানে আমি যখন ইউজ করব সেই ইউজের উপরে যে করটা দেবো সেটা পরোক্ষ কর। সেই করটা উপরে জোর যদি দেয় তাহলে কিন্তু আমাদের যে সকল রয়েছে বাজেটের আপনার ঘাটতি যেগুলো, সেগুলো কিন্তু মেটানো সম্ভব বলে আমি বিশ্বাস করি। এছাড়া আপনার 4 কোটি ব্যবসায়ী রয়েছে, এখানে আপনি করের আওতাভুক্ত আপনি কতজন রয়েছে, এই করের আওতা কিন্তু আরও বাড়াতে হবে। এখন আপনার 20 লক্ষ প্লাস আপনার করের আওতা রয়েছে, এগুলো যদি আমরা বাড়িয়ে অ্যাটলিস্ট ডাবল কিন্তু করা খুব ডিফিকাল্ট কিছু না। এতে কিন্তু আমাদের করের আয়ের একটা পথ ভালো আপনার সুগম হবে। আর যেটা রয়েছে সেটা হচ্ছিল গিয়ে আপনার বাজেটের যেই আপনার যে সকল সেক্টরে আমরা বাজেটে ভর্তুকি দিয়েছি, স্পেশালি আপনার জ্বালানি এবং ইলেকট্রিসিটি বিদ্যুৎ সেক্টরে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। আমরা এটা ব্যবসায়ী মহল থেকে এটা সাধুবাদ জানাচ্ছি, এবং সেই সাথে কৃষিতে যে ভর্তুকি রয়েছে সেটা বৃদ্ধি করেছে, এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিজ্ঞান ভিত্তিক যে সকল কারিকুলামে অন্তর্ভুক্ত করার জন্য ঋণ নেওয়ার ফলেও সংকটে থাকবে কিনা, মানে সংকট হবে কিনা, এই জায়গাটি একটু জানতে চেয়েছিলাম। এই জায়গাটি থেকে আপনার কোনো বক্তব্য আছে কিনা? যে সকল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বের হয় প্রতি বছর 7.5 লক্ষর উপর গ্র্যাজুয়েট আপনার জবলেস হয়ে থাকে, এগুলো আমাদের কোনো মতে কাম্য না।
আমাদের কাম্য হচ্ছিল গিয়ে যে টেকনিক্যাল এডুকেশন যেন অ্যাডপ্ট করা যায়, এবং দিন শেষে যখন একটা ছেলে আপনার ইউনিভার্সিটি থেকে বা আপনার কোনো টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে বের হবে, সে কিন্তু সহজে কাজ পেতে পারবে, এবং সে যদি অ্যাব্রোডও অবস্থান করে তাহলে কিন্তু তাহলে কিন্তু তার জন্য কাজের সুনিশ্চয়তা পাবে। এই জন্যই আমরা চাচ্ছি যে এটা অ্যাপ্রিসিয়েট করেছি এফবিসিআই থেকে, এবং আমরাও চাই যে এই বিজ্ঞান ভিত্তিক কারিকুলাম যেন অ্যাডপ্ট করা হয় এটা। এবং আরেকটা বিষয় হচ্ছিল গিয়ে আপনার টেকসই উন্নয়নের জন্য আমরা যে আগামী 2030 সালে এসডিজি গোল আমরা উত্তোলন করব, সেই টেকসই উন্নয়নের জন্য যে কাঠামোগুলো আমরা শুনছিলাম আপনার কাছে পরবর্তীতে আবারও আসবো, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। এবারের বাজেটে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ রাখা হয়েছে, যা নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন কালো টাকা সাদা করার সুযোগ ব্যবসায়ীদের অনুরোধেই করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করব, তবে তার আগে এখন প্রকাশ্যে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। বিরতিতে যাওয়ার আগে আমরা বলছিলাম যে কালো টাকা সাদা করার বিষয় নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেছেন যে ব্যবসায়ীদের অনুরোধেই যে অপ্রদর্শিত যে আয় সেটি সাদা করার বিষয়টি রাখা হয়েছে। এ বিষয়ে একটু শুরুতে যেতে চাই সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিক ইসলাম খানের কাছে। আপনার কাছে জানতে চাই যে এই যে প্রক্রিয়া রাখা হয়েছে, কালো টাকা সাদা করার যে বিশেষ প্রক্রিয়া রাখা হয়েছে, এইটা কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, প্রথম হলো যে এটা তো আজকের ঘটনা না, এটা গত অন্তত পক্ষে 10-15 বছর ধরে তো চলছেই না, এবং এইবার একটা নতুন ধারা অ্যাড হলো, অনেকগুলোর সাথে আরও একটা আসলো আর কি। হ্যাঁ, তো মূল যেই মানে এবারের কি বলবো বিশেষত্ব হলো যে এই ধারাটার, সেটা হলো যে এবারে বলা হয়েছে যে কোনো রকম প্রশ্ন কোনো কর্তৃপক্ষ করতে পারবে না আর কি। কিন্তু এই ধরনের সুবিধা সবসময় ছিল, এখন আরও 3-4টা অন্তত পক্ষে জায়গা রয়েছে যেখানে আপনি কালো টাকা সাদা করতে পারবেন, এবং এটার অব্যাহতভাবে রাখা হয়েছে। এটার খুব বেশি সুবিধা পাওয়া যায়নি। আমরা দীর্ঘদিন ধরেই বলছি এটা নৈতিকভাবেও সমর্থনযোগ্য না। কারণ হলো যারা মানে সৎ করদাতা আছেন, নিয়মিতভাবে কর দিয়ে যাচ্ছেন, তাদের করের হার অনেক বেশি। এবার তো আরও বাড়ানো হয়েছে, যদি আপনি সম্পদশালী হন, আয় করেন তো এবং কর দিয়ে থাকেন, আপনি 30% দিবেন, তার উপরে সারচার্জ থাকলে সারচার্জ দিবেন। তো এটা তো একটা বড় আকারে আছে, এবং কেউ ধরেন 10-15 বছর ধরে উনি দিবেন না। 10 বছর আগে উনার যেই মানে সম্পদের পরিমাণ হয়তো উনি আরও বাড়িয়েছেন, উনি হয়তো এই সম্পদের তখন যে টাকার ভ্যালু ছিল, এখন যে টাকার ভ্যালু আছে, সব যদি আপনি হিসাব করেন, এটা খুবই একটা মানে ইকোনমিক জাস্টিসও এটার ভিতরে নাই। তো খুব বেশি আদায়ও কিন্তু এটার থেকে হয় নাই। উনি যখন এই প্রস্তাবটা দিলেন, তখন আগের যেই বিভিন্ন কার্যক্রম এটার ভিতরে দীর্ঘদিন ধরে আছে, সেইটার কোনো ব্যাখ্যাও বোধহয় উনি দেন নাই। যেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো সম্ভবত এনবিআরের যিনি চেয়ারম্যান আছেন, তিনি সম্ভবত বলেছেন যে এটা ব্যবসায়ী ও ব্যক্তিদের অনুরোধে এটা করা হয়েছে। ব্যক্তি শব্দটা উনি ব্যবহার করেছেন। সুতরাং ব্যবসায়ীরাও তো ব্যক্তি, আমার ধারণা যে উনি হয়তো বলার চেষ্টা করেছেন বিশেষ ব্যক্তিরা কেউ হয়তো আছেন। তো আমি যতটুকু দেখেছি যে এটা নিয়াজ ভাইকে জিজ্ঞেস করলে ভালো হতো, এফবিসিআইয়ের পক্ষ থেকে বোধহয় এই ধরনের এখন আর কোনো অনুরোধ করা হয় না। একমাত্র একটি ব্যবসায়ী সংগঠন ছাড়া, যারা সরাসরি এটার সুবিধা পান, রিহ্যাব ছাড়া আর কেউ এটাকে আসলে প্রস্তাব দিয়েছেন এরকম আমি দেখি নাই। আমার ভুল হতে পারে, কিন্তু আমি তাহলে জানতে চাই কোন কোন ব্যবসায়ী চেয়েছেন এবং কোন কোন ব্যক্তি ওনাকে অনুরোধ করেছেন। এই ট্রান্সপারেন্সির লক্ষ্যে মানে স্বার্থে উনি যদি এইটাও বলতেন যে করেছেন সেটাই। আর আর উল্টো দিকে যদি দেখেন, তাহলে যে বিপুল সংখ্যক অন্যান্য যেই অংশীদাররা আছেন, আমরা যারা গবেষণা করছি, আমার মনে হয় না যে কোনো অর্থনীতিবিদ এটাকে সমর্থন করে কোনো সময় কিছু বলেছেন। যেই বিপুল অংশের ব্যবসায়ীরা রয়েছেন, যেই সিভিল সোসাইটি আছেন, তারা তো এটার বিপক্ষে বলছেন। তো উনি কোন
ব্যালেন্সের দিক থেকে গণতান্ত্রিক জায়গার দৃষ্টিভঙ্গি থেকে এইটার বিবেচনায় নিলেন যে এটা কি জনমতের ভিত্তিতে নিলেন নাকি উনি এটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নিলেন, এটা কোনো দৃষ্টিভঙ্গি থেকেই আমি এটাকে সমর্থনযোগ্য দেখছি না। এবং সার্বিকভাবে যদি দেখেন যে আমার এই সরকারের যেই নির্বাচনী প্রতিশ্রুতি আছে এবং সেখানে যেভাবে আপনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল সেখানেও অনেকটা সাংঘর্ষিক মনে হচ্ছে, তার সাথেও সাংঘর্ষিক। আপনার কাছে পরবর্তীতে আবার ফিরবো। আমাদের সাথে শুরু থেকেই যুক্ত ছিলেন রাজশাহী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবি এর অধ্যাপক ডক্টর হাসানাত আলী। স্যারের কাছে একটু জানতে চাই, আমরা কালো টাকা সাদা করার বিষয়ে যে বিভিন্ন মতামত বিভিন্ন মহল থেকে এসেছে, পক্ষে বিপক্ষে কথা উঠেছে এবং এনবিআর চেয়ারম্যানও বলেছেন যে ব্যবসায়ীদের বা ব্যক্তিদের অনুরোধেই এই ব্যবস্থা রাখা হয়েছে, এই যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবার একটু পরিবর্তনও করা হয়েছে। আপনার কাছে কি মনে হয়? আপনি তো মানে গতকাল বাজেট ঘোষণা হয়েছে, একদিন সময় পেয়েছেন, বিভিন্ন বিশ্লেষণও করেছেন, আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি যারা স্টুডিওতে সহ আলোচক আছেন এবং ভার্চুয়ালি আরেকজন ব্যবসায়ী নেতা যুক্ত আছেন, যারা এই মুহূর্তে প্রোগ্রামটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। দেখেন, কে বলেছে কারা বলেছে এটি কিন্তু প্রকাশ্য হওয়া দরকার, কারণ আমরা অনেক সময় আমাদের বাংলাদেশে এক ধরনের প্রবণতা কাজ করে যে অন্যের প্রতি দায় চাপিয়ে আমরা নিজেদের অপরাধকে ঢাকার চেষ্টা করি, নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করি। এখন পর্যন্ত আমি এই গতকাল থেকে আজ পর্যন্ত বা সিপিডির সিনিয়র ফেলো যেটা বলছিলেন যে এই কালো টাকা সাদা করার যে ভয়াবহ একটি খেলা দীর্ঘদিন ধরে সরকার বিভিন্ন সরকারটা করছে, এটির সুফল আমরা কতটুকু পেয়েছি তার তথ্য কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। বরং এই কালো টাকা সাদা করতে হবে কেন? আপনি কালো টাকা সাদা করতে গেলে এটা তো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন, নৈতিকতার দৃষ্টিকোণ থেকে বলেন, বা আপনি যদি সামাজিক যে সুবিচারের কথা বলেন সেই সুবিচারের দিক থেকেও কিন্তু এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। কারণ একজন চাকরিজীবী, একজন ব্যক্তি নিয়মিত ট্যাক্স ইনকাম ট্যাক্স দেবেন, আর আরেকজন ব্যক্তি তিনি টাকা ইনকাম করবেন, সরকারকে ট্যাক্স দেবেন না, মাত্র 15% ট্যাক্স দিয়ে তাকে কোনো প্রশ্ন করা যাবে না। এই যে ইনডেমনিটিটা দেওয়া, যেরকম দেখেন গত প্রায় 15টি বছর এই বিদ্যুৎ খাতে এই রেন্টাল এবং কুইক রেন্টালের নামে যে টাকাগুলো লোপাট হয়ে গেল, সেখানেও কিন্তু এক ধরনের ইনডেমনিটি দিয়ে এই মানুষের মুখটাকে কিন্তু বন্ধ করার চেষ্টা করা হয়েছে। ঠিক একইভাবে যে কোন ব্যক্তিটি কালো টাকা সাদা করলো এবং তার এই সোর্স অফ ইনকামটা কি, এইটুকু জানার অধিকার কিন্তু মানুষের আছে এবং দেশের নাগরিকদের আছে। আপনি এ পর্যন্ত এই গত উপর্যুপরি 3টা বা 4টা বা 5টা বাজেটে আপনি কত টাকা এই কালো টাকা সাদা করেছে, কারা করেছে এবং তারা কোন পদ্ধতির টাকা ইনকাম করেছে, এইটুকু আপনি জানাবেন না রাষ্ট্র হিসেবে? এইটুকু তো আমাদের জানার দরকার। দেখেন, শুধু এইটুকুই নয় যে একজন ব্যক্তি অবৈধ পন্থায় বা বিভিন্ন পন্থায় তিনি টাকাটা সাদা করেননি, ওইভাবেই রয়ে গেছেন, তিনি প্রদর্শিত করেননি, তাহলে সেই ব্যক্তি 15 টাকায় দিয়ে পাপ পাবেন। কিন্তু এবারে দেখেন, একজন ব্যক্তির যদি বৎসরে তার যে নন ট্যাক্সেবল ইনকাম 3,50,000 টাকা, এটার পরবর্তীতে উনি যদি এই 3,38,000 টাকার মতো ইনকাম করেন, তাহলে তাকে কিন্তু 30% ট্যাক্স দিতে হবে এবং বৈধভাবে। তাহলে এই জায়গাতে যারা বৈধভাবে ট্যাক্সটা দিতে চান বা বৈধভাবে ইনকাম ট্যাক্স দিতে চান, তারা কিন্তু নিরুৎসাহিত হবে। এবং এই সমস্ত দুর্নীতিপরায়ণ লোক যারা বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে এই অর্থগুলা সরকারকে দেখান না, অপ্রদর্শিত করেন, তাদেরকে বরং আইনের আওতায় নিয়ে এসে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যে কেন? কারণ আমাদের দেশের এনবিআর তাদের সক্ষমতার জায়গাটুকু এত দুর্বল কেন? তারা তাদের অব্যবস্থাপনা এবং তাদের দুর্নীতি এখন পর্যন্ত রোধ করা গেছে এমনটি নয়। এবং সবচেয়ে মজার ঘটনা, যারা ট্যাক্স ফাঁকি দেয়, যারা কর ফাঁকি দেয়, যারা আন্ডার ইনভয়েস এবং এবং অন্যভাবে বিভিন্নভাবে ওভার ইনভয়েস করে সরকারকে অর্থ প্রদান করা থেকে বিরত থাকে, তাদের জন্য এনবিআর এর আইনের যদি দুর্বলতা থাকে সেটা সংশোধন করা যেতে পারে। দেখুন, এখন পর্যন্ত আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু অনেক কম। তো সেই জায়গাতে আপনি নতুন নতুন ইনকাম ট্যাক্সের বা টিনধারীদের সংখ্যা বৃদ্ধি না করে আপনি যেভাবে সরকার এই বাজেটে যেন তেন প্রকারে যেখানে সেখানে নির্বিচারে ভ্যাটের মাত্রা বৃদ্ধি করে দিয়েছে, যেখানে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি দেশে এই মুহূর্তে প্রায় 10-এর ওপরে, সরকার হিসাবে 10.22, তো সেই জায়গায় আপনি যে টার্গেট ফিক্স আপ করলেন, আপনার বাজেট কিন্তু এই বর্তমান যে অর্থমন্ত্রী
তিনি বিগত অর্থমন্ত্রীদের মতোই কিন্তু এই ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা। আপনি দেখেন এনবিআর এর যে টার্গেট, সেই টার্গেট আমরা কিন্তু কোনোবারই অ্যাচিভ হতে দেখি না। এবারও আমাদের এনবিআর এর যে টার্গেট দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা, এটি হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা যেরকম সিপিডি তাদের সংবাদ সম্মেলনে বলেছে সম্ভাবনা নাই, এবং আমরাও কিন্তু জি, আমরা প্রতিবারই দেখি যে টার্গেট দেওয়া হয়, রাজস্ব সেভাবে আদায় হয় না, সেই লক্ষ্যমাত্রা অর্জন হয় না। নিশ্চয়ই স্যার, আপনার সাথে আবারও কথা বলবো। এখন একটু যেতে চাই এফবিসিসিআই পরিচালক নিয়াজ ভাইয়ের কাছে। যে আমরা কালো টাকা সাদা করার বিষয়ে যে এনবিআর এর চেয়ারম্যান যিনি বলেছেন যে ব্যবসায়ীদের অনুরোধেই, ব্যবসায়ীদের কথাটাই বিশেষ করে বলেছেন, ব্যক্তিদের কথা বলেছেন, ব্যবসায়ীদের কথাটাও বলেছেন, আপনাদের উপরে অনেকটা দায় চাপিয়ে দিয়েছেন। মানে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনাদের উপরে যে দায় চাপিয়ে দিল, বিশেষ করে কালো টাকা সাদা করার জন্য আপনারা অনুরোধ করেছেন, তাহলে কি আপনারা কালো টাকা আপনাদের কাছে সংরক্ষণ করেন এরকম বিষয়? বিষয়টা আসলে হাসনাত ভাই একটু আগে যেটা রিপিট করলেন, মানে বললেন যেটা, যে এটা কারো দায়ভার আরেকজনের উপর চাপাচ্ছে কিনা, এটা কিন্তু দেখার বিষয়। আমি স্পষ্ট করে বলতে চাই যে ব্যবসায়ীরা অবশ্যই, আমাদের ব্যবসায়ী সমাজ থেকে বা এফবিসিসিআই থেকে এমন কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি যে কালো টাকা সাদা করার জন্য শুধুমাত্র ব্যবসায়ীদের দাবি। এটা অনেকেই প্রতি বছরই করে থাকে, সচরাচর যেটা করে এটা হয়তো একটা মোড়কে এটা বলা হয়েছে যে ব্যবসায়ী সহ অন্যান্য সবাই। আসলে আমি মনে করি যদি আমি প্রকৃতভাবে ব্যবসায়ী হই এবং যদি ঠিকভাবে কর দিয়ে থাকি এবং আমার সব কিছু ট্রান্সপারেন্ট থাকে, তাহলে কিন্তু আমার কোনো দরকারই নেই কালো টাকার পুঁজিভূত করা বা কালো টাকা একীভূত করা। এটা কিন্তু আমরা জানি কিছু মুষ্টিমেয় কিছু লোক, সেটা আমি ব্যবসায়ী বলবো না, সেটা বলবো অসাধু। এটা আজকে কিন্তু সকল সেক্টর হতে পারে, শুধু ব্যবসায়ী কেন, আপনার আমলারা হতে পারে, চাকরিজীবী হতে পারে, আপনার এই ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সব সেক্টরে কিন্তু আপনার অসাধু লোক রয়েছে। আমরা সেটাকে ব্যবসায়ী না বলি, আমরা বলি অসাধু লোক, সেটা যে কোনো সেক্টর হোক। কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে এটা চলে আসে ব্যবসায়ীদের মাথার উপরে। আপনি ব্যবসায়ীরা যদি আপনার কর না দিত, তাহলে এই যে আপনার লক্ষ কোটি টাকার যে বাজেট, আপনি 7,97,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট আশা করতে পারেন। দেখেন আপনার প্রত্যক্ষ পরোক্ষ করের মাধ্যমে যেই টাকাটা আরোহণ করা হয়, সেটা তো ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হয়, তাহলে এই টাকা আশা করতে থেকে। তবে দিন শেষে কিন্তু দায়টা পড়ে ব্যবসায়ীদের উপর। আমি স্পষ্ট করে বলতে পারি যে আমরা যারা ব্যবসায়ী, তারা অবশ্যই আমরা চাই যে আমরা সঠিকভাবে যেন আমরা সেবাটা পাই, আমাদের উপর হয়রানি যেন না হয়, আমরা যেন সঠিকভাবে করও দিতে পারি। তবে একটা জিনিস ঠিক, যে আপনার করের পরিধি বাড়াতেই হবে। যদি আমরা চাই হলো এই বাজেটের যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আপনার করের পরিধি বাড়ানোর কোনো বিকল্প নাই। আমরা যেটা করি সচরাচর, যেটা দেখে আসছি এনবিআর থেকে যেটা করে আসছে প্রতিবারই নেই, সেটা হচ্ছিল গিয়ে আপনার যারা কর দিচ্ছে, যারা করের আওতা রয়েছে, তাদের উপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে আরও কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কীভাবে চেপে বসা যায়, এই কাজটা কিন্তু সবসময় করে আসছে। এতে হয় কি, এতে আপনি কনফিডেন্ট লেভেলটা কিন্তু অনেক ডিট্রিয়েট করে, যার ফলশ্রুতিতে ব্যবসায়ীরা কিন্তু আপনার অনেক সময় বাধ্য হয় আপনার সুযোগ নিতে এবং আপনার কিভাবে কর ফাঁকি দেওয়া যায়। কারণ আমি যদি ফাঁকি না দিই, তাহলে দিন শেষে দেখা যাবে আমাকে আরো ডবল চাপছে। জি, কর ফাঁকি দেওয়ার বিষয়টি আপনি রোধ করার কথা বলছেন। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব। বাজেটে কোথাও নিত্যপণ্যের দাম বাড়ার বিষয় নিয়ে কোনো কিছু বলা হয়নি বলে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন। তার এই বক্তব্যের যৌক্তিকতা বিষয়ে আমরা জানবো, তবে তার আগে এখন প্রকাশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন প্রকাশ। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে কালো টাকা সাদা করার প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে সহকর্মী বেলায়েত হোসেনের কাছে একটু যেতে চাই যে উনি অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন আপনি কাভার করেছেন, সেখানে কালো টাকা সাদা করার প্রসঙ্গটি এসেছিল এবং যতটুকু জানি যে আপনার প্রশ্নের মাধ্যমেই সেখানে এই প্রসঙ্গটি এসেছে। সেখানে এই প্রসঙ্গে আসলে
এনবিআর চেয়ারম্যান, অর্থমন্ত্রী বা অন্যান্যরা কিভাবে উত্থাপন করেছিলেন, বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা দিয়েছেন? ধন্যবাদ মুনাফ। আসলে এখানে সবচেয়ে বড় প্রশ্নটি যেটা, যে প্রশ্নটি আমিও সেখানে করেছিলাম, যে আসলে আমাদের চলমান অর্থ বছরে কর ধাপ ছিল 6টি, সেখান থেকে 7 ধাপে উন্নীত করা হয়েছে করধাপকে, এবং সেখানে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করের ছিল 25%, সেখান থেকে 30% বাড়ানো হয়েছে। সেই প্রশ্নটি করা হয়েছে যে যারা বৈধ আয় করেন এবং নিয়মিত কর দেন, তারা 25 থেকে তাদের 30% কর উন্নতি করা হয়েছে, তারা 30% কর দেবেন। আবার যাদের অর্থ অপ্রদর্শিত, যাদের অর্থ কালো টাকা, তারা 15% কর দিয়ে তাদের টাকা বৈধ হয়ে যাবে। এটাকে কতটা নৈতিকভাবে দেখা হবে, এই প্রশ্নটা যখন আমরা করেছিলাম, একে একে আমি দেখেছি যে এখানে প্রায় 10-12টা প্রশ্ন সাংবাদিকদের পক্ষ থেকে এসছে। অর্থমন্ত্রী সেটাই অনুরোধ করেছিলেন এনবিআর চেয়ারম্যানকে বলার জন্য। এনবিআর চেয়ারম্যান প্রথমে আসলে যেটি বলার চেষ্টা করেছিলেন যে আসলে এটি আসলে সেই অর্থে অবৈধ টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, বিষয়টা তা নয়। এটি হচ্ছে মূলত যারা কোনো কারণে রিটার্ন সময় মতো দাখিল করার সুযোগ পান না, বা কোনো কারণে তার ফাঁকি দেওয়া হয়ে গেছে, সেই জায়গা থেকে এটি বলেছেন। তারপরে এখানে একটি বড় প্রশ্ন দাঁড়িয়েছে, যেটি আসলে আজকে মজা করেই একজন সাংবাদিক, আমার সহকর্মী, প্রশ্ন করেছিলেন যে আসলে এখন যে আমাদের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের কথা আসছিল, যে আসলে তার অনেক অর্থ সম্পদের কথা শোনা যাচ্ছিল বিভিন্ন গণমাধ্যমে, তার যেই অর্থ সম্পদ, এগুলো কি তাহলে 15% কর দিয়ে কি তিনি এগুলো সব কিছু বৈধ হয়ে যাবে কিনা, এই প্রসঙ্গে আসলে সরাসরি এটার কোনো আমরা আসলে জবাব পাইনি। আসলে এটা আসলে হবে কি হবে না, এটা একটা ব্যাপার ছিল। তবে এখানে আসলে কালো টাকা সাদার বিষয়, যে এখানে বড় বিষয় যে আসলে যেই লোকটা নৈতিকভাবে সে মোরালি সে যে আয়টা করেন, সে আয় করতে গিয়ে তার কাছে যদি মনে হয়, এটা আসলে এক ধরনের তাকে নিরুৎসাহিত করা হচ্ছে কিনা, যে আপনি বৈধ পথে আয় করছেন, আপনাকে 30% কর দিতে হবে, আর যিনি অবৈধ পথে আয় করছেন, যার টাকাটা অপ্রদর্শিত, তিনি আসলে 15% কর দিয়ে তার ইয়াটা হয়ে যাবে। তো এই একটা ব্যাপার ছিল আজকের পুরো সংবাদ সম্মেলন জুড়ে। আপনার কাছে আরও পরবর্তীতে জানবো। এখন একটু যেতে চাই রাজশাহীতে অধ্যাপক ডক্টর হাসনাত আলী স্যারের কাছে। একটু জানতে চাই যে মূল্যস্ফীতিকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে, এবং আমরা দেখেছি যে গত প্রায় 2 বছর ধরে মূল্যস্ফীতির অঙ্কটা কিন্তু 9 আশেপাশেই ছিল। এই জায়গাটি থেকে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কমিয়ে আনা হবে বলেছে, এই যে বক্তব্য তিনি দিয়েছেন, অর্থমন্ত্রী, পরিকল্পনাটা কি সঠিকভাবে ছিল? যে পরিকল্পনার কথা বলেছেন, সেই পরিকল্পনাটা কি যথাযথ কিনা, বা এই পরিকল্পনার উপরে উনি টিকে থাকতে পারবেন কিনা, বা কমিয়ে আনতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা আপনাকে বলতে চাই, সেটা হলো, দেখেন, বর্তমান অর্থমন্ত্রী এই কালো টাকা সাদা করার পক্ষে যে ছাপাই গিয়েছেন এনবিআর, আমি যদি এই আপনার টিভির মাধ্যমে এনবিআর এর চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের এনবিআর এর তথ্য অনুযায়ী আমাদের টিনধারীর সংখ্যা, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, তার বাংলাদেশে যেহেতু 43টি সেবাকে বাধ্যতামূলক করা হয়েছে যে টিন সার্টিফিকেট না থাকলে দেওয়া হবে না, তাহলে সেই জায়গায় তাদের সংখ্যা, এখন টিনের সংখ্যা 2013-তে ছিল মাত্র 16 লাখ, এবং 2024-এ এসে এটা 6 গুণ বৃদ্ধি পেয়েছে, এখন 1 কোটির মতো আর কি এনবিআর বলছে, কিছুক্ষণ আগে দেখছিলাম আমি গুগলে। এবং তার মধ্যে মাত্র 36,000 গত আর্থিক বছরে এই ইনকাম রিটার্ন জমা দিয়েছে। তাহলে 1 কোটি টাকার টিনধারীর সংখ্যা বাংলাদেশে, এবং 36 লক্ষ মানুষ এটি জমা দিয়েছে। আপনি আমাকে বলেন তো, ঢাকা শহরে আপনি যদি এই গাড়ির বহরগুলো দেখেন এবং জ্যামগুলো দেখেন এবং বিলাসবহুল গাড়ির যদি আপনি তালিকা দেখেন, তাহলে আপনার কি মনে হবে যে বাংলাদেশে মাত্র 36 লক্ষ লোক এই টিনধারী হওয়ার মতো? তাহলে এনবিআর ঢাকা শহরে বসে থেকে এই যে করের যে আওতাগুলো বৃদ্ধি না করে, এই যে নির্বিচারে যে এই কর প্রশাসনের অদক্ষতা এবং তাদের দুর্নীতি নিয়ে বড় ধরনের একটি প্রশ্ন রয়ে গেছে, এবং তাদের অব্যবস্থাপনা, এবং করের যারা নিয়মিত কর দেয় তাদের প্রতি এক ধরনের অনৈতিক চাপ প্রয়োগ করে, এবং যারা কর দিতে উৎসাহিত নয়, দিতে চায় না, কর দেয় তাদের প্রতি অনৈতিক চাপ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই বিষয়ে পরবর্তীতে আপনার কাছে জানবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখন একটু যেতে চাই এফবিসিসিআই এর পরিচালক চিশতি ভাইয়ের কাছে। একটু জানতে চাই যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন যে নিত্য পণ্যের দাম বাড়ার বিষয় নিয়ে বাজেটে তেমন কোনো বিষয় নাই, মানে কোনো নিত্যপণ্যের দাম বাড়বে না বলে উল্লেখ করেছেন। আপনাদের কাছে কি মনে হয় যে বাজেটে কি এরকম কোনো নির্দেশনা বা এরকম কোনো বিষয় দেখতে পেয়েছেন? না, উনি আমার মনে হয় যথার্থই বলেছে, বিকজ অফ
আপনার এবার কিন্তু <5% আপনার প্রবৃদ্ধি ধরা হয়েছে, যেটা কিনা প্রতি বছর কিন্তু 10% হারে অলমোস্ট আপনার বাজেট বাড়ে সাধারণত। এবার আমরা ধার্য করা হচ্ছে 7,97,000 কোটি টাকা, যেটা কিনা আগের বছর তুলনায় আপনার 82,500 কোটি টাকা বেশি, এবং এটা হচ্ছিল গিয়ে <5%। তো অটোমেটিক্যালি কিন্তু আপনার ভোগ্য পণ্য থেকে শুরু করে অন্যান্য পণ্যে খুব একটা বেশি বাড়ার সুযোগ নেই। তো আমি এটা বিশ্বাস করতে চাই যে এই এনবিআর ব্যবসায়ীদের উপরে আপনার অহেতুক, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি, যে করের আওতা বাড়ান, যারা আপনার করদাতা, যারা করের আওতাভুক্ত তাদের উপর চাপ না দিয়ে করের আওতা বাড়ালে কিন্তু যেটা আপনার এই যেই ঘাটতিটা, সেই ঘাটতিটা কিন্তু পূরণ করা সম্ভব। সেই সাথে আপনার উন্নয়ন ব্যয় যেটা ধরা হয়েছে 2,81,543 কোটি টাকা, সেই টাকাটা আপনার অবশ্যই আমরা বলতে চাই যে এটা দরকার ছিল, কারণ আমাদের যে গতি, আমাদের যে টার্গেট, আপনার এসডিজি, এলডিসি গ্র্যাজুয়েশন থেকে শুরু করে এসডিজি গোল, এগুলো বিনির্মাণে আপনার অবকাঠামো বিনির্মাণ থেকে শুরু করে সব কিছুর জন্য আপনার উন্নয়ন বরাদ্দ ঠিক আছে, কিন্তু সেই উন্নয়ন বরাদ্দটা যেন অবশ্যই যেন সেটা আপনার টেকসই হয়, সেই জিনিসটা আপনার লক্ষ্য রাখতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে বাজেটে খুব বেশি বাড়ার কোনো সুযোগ নাই, এটা এই বিশ্বাস আমরা করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। আমরা দেখছিলাম যে দুজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এই বিষয়টি নিয়ে কথা বলছিলেন যে নিত্যপণ্যের দাম বাড়বে কি বাড়বে না, যে বিষয়টি বলা হয়েছে বাজেটের, বিশেষ করে বাণিজ্য প্রতিমন্ত্রী যেটি জানিয়েছেন। এই বিষয়ে একটু জানবো আপনাদের কাছ থেকে, তবে তার আগে একটু বিরতি নিচ্ছি এখন প্রকাশ্যে, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম বাণিজ্য প্রতিমন্ত্রীর একটি বক্তব্য ধরে যে নিত্যপণ্যের দাম বাড়ার বিষয় নিয়ে বাজেটে তেমন কিছু নাই। তাহলে যে কর আরোপের কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায়, যে করের বিষয়টি এসেছে নতুন করে আরোপ করা হয়েছে, আবার উঠিয়ে নেওয়া হয়েছে, এই প্রসঙ্গগুলো তাহলে কেন? এগুলো কি নির্দেশ দেয় না যে আসলে নিত্যপণ্যের দাম বেড়ে যাবে? নিত্যপণ্যের একটা, উনি সম্ভবত যেটা বলেছেন একটা তালিকা আছে 11টা পণ্যের, সেটা হলো খাদ্যদ্রব্যের ক্ষেত্রে শুধু, সেইটার কথা উনি চিন্তা করে বলে থাকতে পারেন, আমি নিশ্চিত নই। দেখেন, বড় বিষয় হলো যে মূল্যস্ফীতি তো 2 বছর ধরে চলছে না, তো গতবারের বাজেটেও তো এগুলোর উপরে কোনো কর আরোপ করা হয়নি নতুন করে, যে বাড়ানো হয়েছে, তার আগের বছরও করা হয়নি, তাহলে মূল্যস্ফীতি বাড়লো কেন? এখন মূল্যস্ফীতির বৃদ্ধির যে কারণগুলো রয়েছে আমরা বা সেইগুলোকে যদি আমি চিন্তা করি, তাহলে ওইটার ব্যাপারে আমি কি পদক্ষেপ নিলাম, এইটা হলো একটা। আর দ্বিতীয় হলো যে ঠিক আছে, এটা বেড়ে গেছে, ওইটাকে এখন কমানোর জন্য আমি কি করতে পারি। তো বাড়ার কারণগুলোর মধ্যে একটা বড় কারণ তো হলো যে আমাদের মার্কেট ম্যানিপুলেশনের একটা বড় চিন্তা আসছে। অনেকগুলো বড় কোম্পানির কাছে মার্কেটের শেয়ার চলে গেছে, এটা রিস্কে চলে যায়, ওনারা করুক না করুক, আমরা বলি অর্থনীতির ভাষায় বলি আমরা অলিগোপলিস্টিক মার্কেটের দিকে যায়। এবং সেইখানে আমরা দেখেছি যে কিছু পণ্যের ক্ষেত্রে এটার যেই কম্পিটিশন, যেই প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালও অনেক ক্ষেত্রে এটা কিন্তু ভায়োলেট করা হয়েছে, এবং কনজিউমার্স ইয়ের থেকে এটা আসছে, সব তো আবার আসেও না। সুতরাং ওই জায়গাটার ব্যাপারে কিন্তু কোনো উল্লেখ নেই বাজেটে। আপনি ঠিক আছে, আপনি বাড়ান নাই শুল্ক, কিন্তু যেগুলো অলরেডি অনেক বড় শুল্ক আছে, আমার দেখা মতে, আমি যদি ভুল না করি, একটি পণ্য যেটা গুঁড়া দুধের ক্ষেত্রে ছাড়া অন্য কোনটাই কিন্তু হ্রাস করা হয়নি। মাঝখানে কিছুটা হ্রাস করা হয়েছিল, আবার এটা আবার কমানো হয় খুব কম করে, এটার প্রভাব পড়ে না। যদি আপনি কমান, এটা আপনি নির্দিষ্টভাবে একবারে কমায় ফেলতে পারেন না। দেখেন, চিন্তা করতে যেটা আমাদের হবে সেটা হলো যে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার কমালে যে আর পরবর্তীতে বাড়ানো যাবে না তা তো না। তো একটা অর্থনীতির নীতিই তো হলো যে আমার বর্তমান পরিস্থিতির সাথে আমার যেই উন্নয়নের লক্ষ্য আছে তার সাথে এটাকে ট্যাকল করা। আমি অন্য অনেক জায়গায় আমি ছাড় দিতে পারছি, আমি বিদ্যুতের যারা মালিক আছেন তাদেরকে ওই ক্যাপাসিটি চার্জও দিচ্ছি, আবার তার ট্যাক্সও দেয় না, সেইখানে আমি কয়েক হাজার কোটি টাকা আমি ছাড় দিচ্ছি।
আর এইখানে আমার 200-300 কোটি টাকা আমার যাবে আমার সাধারণ মানুষগুলোর যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের ক্ষেত্রে একটু তাদের স্বস্তি হবে, সেইটা নেওয়ার ক্ষেত্রে আমি অস্বস্তিটা কোথায় এটা আমি বুঝতে পারি না। যেটা বড় করে চিন্তার জায়গা আছে সেটা হচ্ছে নতুন করে কেউ তো বলে নাই যে কর আরোপ করা হবে, কিন্তু রাজস্ব পদক্ষেপ ছাড়াও আপনার সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে যেই ধরনের আপনার একটা এক্সপেনশনের কথা আমরা বলেছিলাম যে আপনি যেইটুক রিসোর্স আছে ওইটুক দিয়ে আপনি গরিব মানুষগুলোকে, সীমিত মানুষগুলোকে আপনি সহায়তা করেন, সেইটা তো করা হচ্ছে না। সেটা বাড়েনি এবং আগে যেটা ছিল সেভাবেই রয়েছে। একটা কথা বলে শেষ করি মুনাফ, সেটা হলো যে ধরেন এবার যদি আপনি বাজেটের বরাদ্দ দেখেন তাহলে এই আমাদের যেই ওএমএস এর অপারেশন ছিল না, ট্রাকের সামনে লম্বা লাইন ধরে মানুষ কিনছিল, খুব মানে একেবারে গরিব মানুষ না, কিন্তু এটা মোটামুটি তারা কিন্তু যে অন্তত কিছুটা তো ওনাদের জন্য হচ্ছিল, সেইটার বরাদ্দ কিন্তু প্রায় অর্ধেক করে দেওয়া হচ্ছে। এখন বলা হচ্ছে যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে অনেকগুলো এবং ওইটারতে বরাদ্দ দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মানে স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো রকম আলোচনা নাই যে এটা কারা পেলো, কোথায় পেলো, এটা সেইটা নিয়ে কিন্তু একটা বড় অসন্তোষ রয়েছে যে যেই কয়টা পরিবার কি দিয়েছে, 1 কোটি দেওয়া হবে বলেছে, এখন 1 কোটি হয় নাই। তো সেই ব্যাপারেও কিন্তু একটা ট্রান্সপারেন্সি আনি দরকার যে এটা কাজ করছে কিনা। আমি যে এত বড় রিসোর্স আমার যেখানে টিসিবিতে আমরা বলি যে নিজে নিজে আমি সিলেক্ট করতে পারতাম যে আমি ওইটাকে চাই কিনা, সেইটার সুযোগ কিন্তু থাকছে না। তো সেই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে এবং গরিব একদম গরিব মানুষকে যেই ভাতাগুলো দেয়া হয় সেইগুলো কিন্তু বছরের পর বছর ধরে বাড়ানো হচ্ছে না। মূল্যস্ফীতি বিচার করলে এটা জাস্টিফাইড না। আমরা দেখেছি সেই বিষয়গুলো, আমরা সবসময় বিভিন্ন পত্রপত্রিকাও দেখেছি এসব বিষয়ে বিভিন্ন সময় কথা উঠেছে। একটু জানতে চাই সহকর্মী বেলায়েত হোসেনের কাছে, আপনি যখন অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করছিলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী যে কথাটা বলেছেন যে নিত্যপণ্যের দাম বাড়বে না, এটি কোন প্রসঙ্গে বা কেউ প্রশ্ন করেছিল কিনা, কিভাবে এসেছিল প্রশ্ন এসেছিল যে আসলে বাজেট তো ঘোষণা হয় জুনের প্রথম সপ্তাহে, ঘোষণার পর দেখা যায় যে এটি তো আসলে পুরো মাস জুড়ে পর্যালোচনা হয়, এরপর বাজেটটি পাস হয় 30 জুন, এরপর জুলাইয়ের 1 তারিখ থেকে বাজেট কার্যকর হয়। কিন্তু দেখা যায় যে বাজেট ঘোষণার সাথে সাথেই অনেকগুলো যেগুলোতে শুল্ক আরোপ করা হয়, ঘোষণার সাথে সাথে অনেকগুলো এর প্রভাব পড়তে থাকে বাজারে এবং এটা নিয়ে কোনো মনিটরিং ব্যবস্থা নেই, এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। তখন বাণিজ্য প্রতিমন্ত্রী তিনি বলেছিলেন যে না, আমাদের মনিটরিং কার্যক্রম চলছে এবং এটা চলবে, কিন্তু নিত্যপণ্যের যেই বৃদ্ধি এটা নিয়ে বাজেটে কোনো ধরনের ঘোষণা নেই। এবং তিনি ধান চালের দাম বৃদ্ধিকে কৃষকের উপর দায়টা চাপিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে যখন বাজারে অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন কৃষক যখন তিনি ওই পণ্যটি ক্রয় করতে যান তখন কৃষক চিন্তা করেন যে তার ধান বিক্রি করেই তো তাকে হয়তো অন্য পণ্য কিনতে হবে, সেজন্য কৃষক ইচ্ছা করেই তার পণ্যটির দাম বাড়িয়ে দেন, এটা বলেছেন তিনি। জি, আরেকটু ছোট করে একটু জানতে চাই তৌফিক ভাইয়ের কাছে যে এ বাজেট দিয়ে অর্থনীতিতে মূল ধারায় কি ফিরে আসা যাবে? জাস্ট এক লাইনে একটু জানতে চাই। না, মূল ধারায় একটা বাজেট দিয়ে তো আসা যাবে না, কিন্তু যেই ধরনের পদক্ষেপ আমরা বলছিলাম যে আমাদের এখানে শৃঙ্খলা এবং স্ট্যাবিলিটি আনার জন্য যেই পদক্ষেপগুলো থাকা দরকার, আমি মনে করি না যে সেটা যথেষ্ট পরিমাণ নেওয়া হয়েছে, ছিটে ফোটা আছে, কিন্তু সেটা যথেষ্ট হবে কিনা জানি না। সবচাইতে গুরুত্বপূর্ণ হবে হলো যে আসলে এই অর্থনীতির এই পরিস্থিতির জন্য প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং দুর্নীতি এইটা একটা বড় জায়গা, সেইটাকে কীভাবে ট্যাকেল করা হবে এইটা সামনের অর্থবছর নির্ধারণ করবে যে আমাদের অর্থনীতি কোথায় যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সহকর্মী বেলায়েত হোসেনকে ধন্যবাদ এবং আপনাকেও একই সাথে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করব এখন প্রকাশ, নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো প্রসঙ্গে আবারও আপনাদের সাথে যুক্ত হব।